100 কেজি ভরের একটি ব্যক্তি 20 কেজি আম মাথায় নিয়ে সে 9.8 মিনিটে 100 মিটার উচ্চ একটি পাহাড়ে আরোহণ করে। সো 9.8 মিনিট হচ্ছে তার সময় এবং তার অতিক্রান্ত উচ্চতা হচ্ছে 100 মিটার। তাহলে আমাকে বের করতে হবে ওই ব্যক্তির ক্ষমতা কত। সো কোয়েশ্চেনটা কোয়াইট ইজি, এটা সহজ ম্যাথ আসছে। আমরা জানি ক্ষমতার ইকুয়েশন P = W/T, যেখানে আমার W কি মিন করে, আমি কোনো একটা কাজ করতে কি পরিমাণ কৃতকাজ করছি সেই কৃতকাজের ভ্যালুটা। এখানে আমাদের যে কৃতকাজটা হবে সেটা অ্যাকচুয়ালি অভিকর্ষ ত্বরণ কর্তৃক কৃতকাজ। আমাদের এখানে ডাব্লিউটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ কর্তৃক কৃতকাজ, বা আমরা যদি কোনো ত্বরণ না বলে অভিকর্ষ কর্তৃক কৃতকাজ যদি বলি, বা পৃথিবীর আকর্ষণ বল কর্তৃক কৃতকাজ বলি, সেটা আরও ভালো শোনায়। দেখ, তাহলে অভিকর্ষক যে বল আছে বা অভিকর্ষ বল, সেটা দ্বারা কৃতকাজের যে ইকুয়েশন, সেটার ইকুয়েশন হচ্ছে mg/h, যেটা অ্যাকচুয়ালি আমাদের বিভব শক্তিটাকেই মিন করে। তাহলে কৃতকাজের মান হবে আমাদের mgh ডিভাইডেড বাই ওই কৃতকাজ করতে আমি কি পরিমাণ সময় ব্যয় করছি। তো সময় আমি ব্যয় করছি কতটুকু, 9.8 মিনিট। তাহলে 9.8কে আমি যদি 60 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। সো আমরা সব কিছু এসআই এককে রাখতেছি। আর উপরে হচ্ছে mgh। m কি? m হচ্ছে তোমার মহাকর্ষ বলটা, যেহেতু তুমি এখানে কাজ করতেছো কাকে নিয়ে, অভিকর্ষ বল নিয়ে, তাহলে তোমার যেই অভিকর্ষ বলটা তোমার যেই পরিমাণ ভরের উপর কাজ করবে সেই ভরটাই তোমার এখানে m হিসেবে ব্যবহৃত হবে। এখন খেয়াল করো, এই যে 100 কেজি ভরের একজন ব্যক্তি, তার উপর কি অভিকর্ষ ত্বরণ কাজ করবে না? অবশ্যই কাজ করবে। তাহলে সে অভিকর্ষ বল ফিল করবে, এবং এই 20 কেজি যে আম সে নিতেছিল সেটাও কিন্তু অভিকর্ষ বল ফিল করবে। তাহলে টোটাল 100 + 20, মোট 120 কেজি, কিন্তু এই পুরো 120 কেজিটাই কিন্তু তোমার অভিকর্ষ বল ফিল করতেছে। তাহলে 120 ইন্টু অভিকর্ষ ত্বরণ 9.8 আর উচ্চতা হচ্ছে 100, যেহেতু আমাদের এখানে 100 মিটার উচ্চতা দেওয়া আছে। তাহলে যদি কাটাকাটি করি 9.8 কাটা, তারপর এখানে উপরে 120, সাইড দিয়ে যদি 120 কাটো তাহলে 2 হবে। তাহলে 100/2। আচ্ছা, উপরে কৃতকাজ হচ্ছে জুল, তাহলে 100 × 2 তার মানে 200। সো 200 জুল পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বা 200 জুল পার সেকেন্ডকে আমরা অ্যাকচুয়ালি ওয়াট হিসেবে নাম দিতে পারি। তাহলে এখানে অ্যান্সার কত হবে? 200 ওয়াট। স্থির অবস্থা থেকে যাত্রা করে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে সে 4 মিটার দূরত্ব অতিক্রম করে এবং পরবর্তী 5 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে সেই মানটাই আমাদের বের করতে হবে। সো প্রথমত এখানে যে বস্তুটার কথা বলা আছে, সে 2 সেকেন্ডে 4 মিটার অতিক্রম করছে, তাহলে সেই 4 মিটারের জন্য তার কি পরিমাণ ত্বরণ জেনারেট হয়েছে, বা এই গতিপথ সে যাইতে, এটা যেহেতু সমত্বরণের ম্যাথ বা সুষম ত্বরণের ম্যাথ, সেই সুষম ত্বরণের মানটা প্রথমে আমরা বের করব s = ut + ½ at² দিয়ে। যেখানে প্রথম 2 সেকেন্ডের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, প্রথম 2 সেকেন্ডের সরণ হচ্ছে 4 মিটার, প্রথম 2 সেকেন্ডের জন্য আদিবেগ 0 ইন্টু সময় কত সেকেন্ড, 2 সেকেন্ড, + ½ ইন্টু a ইন্টু 2²। তাহলে এই পাশে হচ্ছে আমাদের 4 ইকুয়ালস, ওই পাশে হচ্ছে ½ ইন্টু a ইন্টু 4। তাহলে 4 দিয়ে 2 কাটাকাটি করলে 2 থাকবে, আর 2 4 কাটাকাটি করলে এখানে 2 থাকবে। তার মানে আমার যে ত্বরণের মান সেটা হবে 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। সো আমার এই পুরো ঘটনায় বস্তুটা 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 সমত্বরণ নিয়ে সে সামনের দিকে আগে যেতেছে। তাহলে সে 1 সেকেন্ড চলুক, 2 সেকেন্ড চলুক, বা ইনফিনিটি পর্যন্ত সময় চলুক না কেন, আমার সুষম ত্বরণের মানটা কত হবে সব সময়? 2 মিটার পার সেকেন্ড। সো সুষম ত্বরণ বের করা শেষ হইলে আমরা এখন বের করব পরবর্তী 5 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটার মোট কত সময় লাগবে সেটা। সো আমরা এটা খুবই ইজিলি বের করব। সেটা হচ্ছে পরবর্তী 5 মিটার দূরত্ব, সে প্রথমে 4 মিটার দূরত্ব গেছে, যাওয়ার পর সে যেখানে ছিল সেখান থেকে আরও 5 মিটার দূরত্ব যাইতে তার কি পরিমাণ সময় লাগবে সেটাই তো আমার বের করতে বলছে। সো আমরা জানি প্রথম 4 মিটার যাইতে তার সময় লাগছে কত সেকেন্ড, 2 সেকেন্ড, আর পরবর্তী 5 মিটার যাইতে আমরা জানি না কত সেকেন্ড সময় লাগবে, আমরা ধরলাম t সেকেন্ড সময় লাগে বা t1 সেকেন্ড সময় লাগে। তো আমরা যদি এখন একটা কাজ করি, যে এই পজিশনের আদিবেগ তো আমরা জানি, একেবারে ইনিশিয়াল পজিশনে তার আদিবেগ হচ্ছে 0। তাহলে তুমি
এই এস টোটাল যদি তুমি 9 মিটার ইউজ করো, অর্থাৎ এই 4 মিটার 5 মিটার এই কমপ্লিট ডিস্টেন্সটা যদি আমরা ইউজ করি অ্যাজ টোটাল হিসেবে, তাহলে আমাদের যে ইকুয়েশনটা সেটা দ্বারা এরকম হাফ অফ এ টি স্কোয়ার, যেখানে 9 মিটার যদি আমরা সরণ ইউজ করি, 9 মিটার সরণের ক্ষেত্রে আদিবেগ 0, সময় তো আমরা জানি না, সেটা বের করব, প্লাস হাফ ইন্টু ত্বরণ 2 আর টি স্কোয়ার, তাহলে 2 2 কাটা, তাহলে আমাদের টি এর যে ভ্যালু সেটা আমাদের আসতেছে কত, √9, √9 মানে কত 3 সেকেন্ড। তাহলে আমাদের এই পজিশন থেকে একেবারে লাস্ট পজিশন পর্যন্ত আসতে মোট কত সময় লাগবে, 3 সেকেন্ড, যার ভিতরে আমরা জানি প্রথম 4 মিটার যাইতে তার লাগতেছে কত সেকেন্ড, 2 সেকেন্ড। তার মানে T1 এর মান কত এখানে বলতে পারবা, T1 এর মান কিন্তু এখানে কত হবে, 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে কি 1। একটা সরল দোলক এক প্রান্ত হতে অন্য প্রান্ত যেতে সময় নেয় 2 পাই সেকেন্ড, তাহলে দোলকটার কার্যকর দৈর্ঘ্য কত মিটার হবে। সো আমরা যদি একটা সরল দোলক একে জিনিসটা বোঝার চেষ্টা করি, ধরো এটা হচ্ছে একটা সরল দোলক, এই সরল দোলকটাকে আমি একটা নির্দিষ্ট হাইট তোলার পরে বা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তোলার পরে এটাকে যখন ছেড়ে দেব, তখন সে যে অ্যাঙ্গেলে তুমি তুলে তাকে ছেড়ে দিছো সে অ্যাঙ্গেলেই সাম্যাবস্থা থেকে বিপরীত দিকে এতটুকু পর্যন্ত তার মুভমেন্ট হবে, তাহলে সে এভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ যাইতে থাকবে। ফলে এখানে তার যে দোলনকাল, অর্থাৎ সে এইখান থেকে মনে করে যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করে ওই সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়া আবার পুনরায় যখন আবার সে ফিরে আসবে এই বিন্দুতে, তখন তার যেই পরিমাণ টাইম লাগবে সেটাকে আমরা বলি কি দোলনকাল। সো সেই দোলনকালের মান আমাকে দেওয়া আছে 2 পাই সেকেন্ড। ফলে আমাকে বের করতে হবে দোলকের কার্যকর দৈর্ঘ্য কত, যেখানে কার্যকর দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। সো আমরা জানি সরল দোলকের দোলনকালের ইকুয়েশন T = 2 পাই √L / G। তাহলে এখান থেকে তুমি যদি কার্যকর দৈর্ঘ্যের মান বের করতে চাও, উভয় পাশে যদি স্কোয়ার করো, তাহলে T স্কোয়ার ইন্টু G / 4 পাই স্কোয়ার হবে তোমার মান। ফলে উপরে T স্কোয়ারের জায়গায় তুমি T এর মান 2 পাই স্কোয়ার লিখতে পারো এবং G এর মান 9.8 ইন্টু আর নিচে হচ্ছে তোমার 4 পাই স্কোয়ার। 2 পাই স্কোয়ার মানেই তোমার 4 পাই স্কোয়ার, তাহলে এখানে 4 পাই স্কোয়ার এটা কাটা যাবে। তাহলে আমাদের যে কার্যকর দৈর্ঘ্য সেটা আমাদের কত আসতেছে 9.8 মিটার, কিন্তু অপশনে তো 9.8 মিটার নাই। আচ্ছা, হয়তো আমাদের কোনো একটা জায়গায় ভুল হয়েছে, হ্যাঁ একটা জায়গায় ভুল হয়েছে, একটু খেয়াল করো। এই মিস্টেকটা তোমার পরীক্ষার হলো তোমার নিজেরও হতে পারে, যে আমাকে কোয়েশ্চেনে একটা ইনফরমেশন দিয়েছে যে এই যে সময়টা টাইমটা এটা হচ্ছে সরল দোলকের তোমার এক প্রান্ত হতে অন্য প্রান্তে যাওয়ার সময়। আমি যখন এই জিনিসটা এক্সপ্লেন করতেছিলাম, খেয়াল করো, এটা হচ্ছে এক প্রান্ত থেকে তোমার অন্য প্রান্ত যাইতে তোমার সময় লাগছে কত 2 পাই সেকেন্ড। তাহলে এটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল টি না, আমাকে ওই প্রান্ত যাওয়া পুনরায় আবার ফিরে আসতে হবে এই প্রান্তে, যেটাই আমাদের কি হবে ক্যাপিটাল টি। তাহলে সেটা হবে কি 2 পাইয়ের ডাবল বা 4 পাই সেকেন্ড। তাহলে আমাদের যে এখানে 2 পাই স্কোয়ার লিখতেছিলাম সেটার জায়গায় আমাদের হবে এখানে 4 পাই স্কোয়ার। তাহলে 4 পাই স্কোয়ার, তো এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো উপরে হবে তোমার 16 পাই স্কোয়ার ইন্টু 9.8 / 4 পাই স্কোয়ার। তো 4 পাই স্কোয়ার 16 পাই স্কোয়ার যদি কাটাকাটি করো এখানে 4 থাকবে, তাহলে 9.8 ইন্টু 4 এটা যদি মাল্টিপ্লিকেশন করো 39.2 মিটার হবে অ্যান্সার। ঠিক আছে, আশা করি এই অংশটা বুঝতে পারছো। এই ধরনের প্রবলেম তুমি যতই প্র্যাকটিস করবা ততই তোমার কোন জায়গায় ভুল হইতে পারে পরীক্ষার হলে সেই জিনিসটা তুমি সহজে বুঝতে পারবা। কোনো বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলে কিছুক্ষণ পর সেটার বেগ 9.8 মিটার পার সেকেন্ড হলো এবং আরেকটু পরে তার বেগ হয়েছে কত 19.6 মিটার পার সেকেন্ড। তাহলে এই দুই সময়ের ব্যবধানে বস্তুটি কত মিটার দূরত্ব অতিক্রম করবে। সো এটাকে যদি একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে ভূমি। এখন একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তুকে আমি মুক্তভাবে ছেড়ে দিচ্ছি। মুক্তভাবে ছেড়ে দেওয়া মানে কি, তার আদিবেগ হচ্ছে 0। তাহলে তার আদিবেগ যদি তোমার 0 হয়, তাহলে মুক্তভাবে ছেড়ে দিলে তোমার একটা নির্দিষ্ট সময় পর, যে কিছুক্ষণ পর, সেটা কত সময় আমরা জানি না, কিছুক্ষণ পর তার বেগ হয়েছে কতটুকু, কিছুক্ষণ পর জানি আমরা বস্তুটা নির্দিষ্ট কিছু পরিমাণ নিচে নামবে। সো এখানে নামার পরে তার যে বেগ v1
সেটা হচ্ছে তোমার 9.8 মিটার পার সেকেন্ড। এবং যেহেতু তোমার এই বস্তুটার উপর একটা ত্বরণ কাজ করবে, তাহলে প্রতিনিয়ত তোমার বস্তুর বেগ কী হবে, বাড়তে থাকবে। ঠিক সিমিলারলি তাহলে আরেকটু নিচে যখন বস্তুটা পড়বে, কোনো একটা সময় তার বেগ বাড়তে বাড়তে v2 তোমার হবে 19.6 মিটার পার সেকেন্ড। তাহলে বলছে আমার এই দুইটা সময়ের ব্যবধানে বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে প্রথম সময় সে এতটুকু দূরত্ব গেছে, এবং দ্বিতীয় সময় যদি তুমি চিন্তা করো যে দ্বিতীয় সময় সে টোটাল একবার সর্বোচ্চ উচ্চতা থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তার মানে তোমার যে অ্যান্সারটা বের করতে হবে সেটা হচ্ছে এই প্রথম বস্তুর শেষ বেগের যে অবস্থান সেটা থেকে দ্বিতীয় যে শেষ বেগ সেটার অবস্থানের মধ্যকার দূরত্ব। কীভাবে বের করা যায়, একটা কাজ করি, প্রথম ক্ষেত্রে h1 এর মান বের করি যে কতটুকু উচ্চতা সে নিচে নামবে। সো আমরা জানি h ইকুয়ালস ইউ t1 প্লাস হাফ অফ জি t1 স্কোয়ার। সো প্রথম ক্ষেত্রে যে উচ্চতা সেটা আমরাকে h1 ধরতেছি, এবং দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতাকে h2 ধরবো। এখন খেয়াল করো h2 এর ক্ষেত্রেও কিন্তু আদি বেগ আগেরটাই থাকবে, শুধুমাত্র সময় চেঞ্জ হবে, কারণ তোমার h1 পরিমাণ দূরত্ব যেতে সময় একটা এবং h2 পরিমাণ দূরত্ব যেতে সমান আরেকটা লাগবে। তাহলে এই কারণে u2 লিখলাম প্লাস হাফ অফ জি t2 স্কোয়ার আমরা এখানে লিখলাম। তাহলে আমরা যদি এখানে একটা কাজ করি, আমাদের বের করতে হবে h2 মাইনাস h1, কারণ আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি এখানে h2 এর মানটা h1 এর চেয়ে বড়। এবং আরেকটা জিনিস, আদি বেগ সবসময় 0 থাকবে এই দুইটা কেসে, তাহলে তোমার এখানে এটা এই পার্টটা কাটাকাটি যাবে। তার মানে তোমার h2 মাইনাস h1 হবে হাফ অফ জি, যদি কমন নাও তাহলে t2 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার। তার মানে এই পুরো ম্যাথটা করার জন্য আমার দুইটা ইনফরমেশন লাগবে, t1 এবং t2। সো t1 কি, t1টা হচ্ছে আমার আদি বেগ 0 থেকে আমার শেষ বেগ 9.8 মিটার পার সেকেন্ড। এই জিনিসটা হইতে আমার কতটুকু সময় লাগবে সেটা হচ্ছে তোমার t1। তো আমরা জানি v ইকুয়ালস ইউ প্লাস জিটি। তো এখানে তুমি যদি v1 ইউজ করো তাহলে t1 ইউজ করতে হবে। তাহলে t1 এর ভ্যালু হবে তোমার v1, আদি বেগ হচ্ছে 0 ডিভাইড বাই জি। তাহলে v1 তোমার হচ্ছে 9.8, জিও তোমার 9.8, তার মানে t1 এর মান তোমার 1 সেকেন্ড। এখন t2 যদি বের করো, t2 হচ্ছে ওই সময়টা যে সময় তোমার আদি বেগ ছিল 0, এবং খেয়াল করো শেষ বেগ v2 সেটা হবে তোমার 19.6 মিটার পার সেকেন্ড। তো এই কেসেও যদি তুমি t2 বের করতে চাও, এক্ষেত্রে আদি বেগ যেহেতু 0, তাহলে v2 বাই g হবে তোমার অ্যান্সার। তাহলে 19.6 ডিভাইড বাই 9.8, যেটা আমার 2 সেকেন্ড সময় হয়। এখন তোমার পরীক্ষায় সাস্টে তো এত তোমার টাইম দিবে না, সো পরীক্ষার হলে তুমি এই জিনিসটা যদি নাও চাও বের করতে, তারপরে জিনিসটা তুমি গ্যাস করা উচিত, কারণ এডমিশন সময় তুমি ভালোভাবে তো প্রিপারেশন নিয়ে যাবে পরীক্ষা দেওয়ার সময়, তখন তুমি জিনিসটাকে পরেই বুঝতে পারবা যে একটা বস্তু সে যদি মুক্তভাবে পড়ে, আমরা জানি তার উপর অভিকর্ষ ত্বরণ কাজ করবে, এবং অভিকর্ষ ত্বরণটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 এটার মান। তার মানে 1 সেকেন্ডে তোমার বস্তুর বেগ কতটুকু বাড়বে, 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে বস্তুর বেগ কত বাড়বে, 19.6 মিটার পার সেকেন্ড। তাহলে 9.8 মিটার পার সেকেন্ড যেহেতু হয়েছে 0 থেকে, তাহলে অবশ্যই এই সময়টা 1 সেকেন্ড, এবং 0 থেকে যেহেতু 19.6 হয়েছে পরের কেসে, তাহলে ওই সময়টা অবশ্যই তোমার 2 সেকেন্ড হবে। এভাবে তুমি চাইলে মানগুলো বের করতে পারো। সো এখানে ফাইনালি তুমি h2 মাইনাস h1 যদি বের করতে চাও, হাফ ইন্টু 9.8 t2 স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, দ্যাট ইজ 4 মাইনাস 1 হচ্ছে 3। সো এটা যদি ক্যালকুলেট করো দেখবা তোমার মান হচ্ছে 14.7 মিটার। ঠিক আছে, তার মানে গ হচ্ছে আমাদের অ্যান্সার। কত গ্রাম ভরের বস্তুকে, তার মানে ভরের মান আমাদের বের করতে হবে। সেই বস্তুকে তুমি 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথে তুমি ঘূর্ণায়মান রাখতে হলে সেটার জড়তার ভ্রামক 2 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার হবে। তো জিনিসটা হচ্ছে এরকম, ধরো আমি যদি এখানে একটা বৃত্তাকার পথ আঁকি, এই একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে আমার 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটার ব্যাসার্ধের পথে আমি একটা বস্তুকে যার ভর m সেটাকে বৃত্তাকার পথে ঘোরাবো। তাহলে ধরো বস্তুটা এদিকে ঘুরতেছে,
তাহলে সেই বস্তুটাকে আমরা চিন্তা করব বিন্দু বস্তু, যেহেতু এখানে বস্তুর শেপ সম্পর্কে কোনো ইনফরমেশন দেয়া নাই। সো বস্তুর শেপ সম্পর্কে কোনো ইনফরমেশন যদি পরীক্ষার হলে দেয়া না থাকে, তাহলে সেটাকে বাই ডিফল্ট বিন্দু বস্তু ধরে আমরা এটা জড়তার ভ্রামক বের করব। সো এই স্পেশাল কেসের জন্য জড়তার ভ্রামকের ইকুয়েশন I ইকুয়ালস m ইন্টু আর স্কোয়ার, তার মানে m ইকুয়ালস I ডিভাইডেড বাই আর স্কোয়ার। I এর মান বা জড়তার ভ্রামকের মান আমাকে দেওয়া আছে 2 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, এবং আমার ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কাটাকাটি যদি করো, উপরে থাকবে 2, নিচে থাকবে 4, তাহলে তোমার এখানে থাকবে গ্রাম, তার মানে 0.5 গ্রাম হচ্ছে তোমার ওই বস্তুটার ভর। 4 কেজি ভরের একটা বস্তুর উপর 8 নিউটন বল অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে তুমি যদি প্রয়োগ করো, তাহলে বস্তুর ত্বরণ আনুভূমিক 1 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 হবে। সো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে আমি যদি এখানে একটা বস্তু কল্পনা করি, এইটার ভর হচ্ছে আমার 4 কেজি। সো 4 কেজি ভরের বস্তু, এটার আনুভূমিক যে ত্বরণ সৃষ্টি হয়েছে, সেই আনুভূমিক যে ত্বরণটা, সেই এই এক্স, এটা হচ্ছে তোমার 1 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এখন বস্তুটাকে তুমি তো বস্তুটাকে আনুভূমিকভাবে টেনে নেও নাই, বস্তুটাকে তুমি টেনে নিছো কীভাবে? একটা অ্যাঙ্গেল করে, যে অ্যাঙ্গেলটাকে আমরা থিটা কল্পনা করলাম, যেটাকে আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল আমরা চিন্তা করব, এবং এটাকে তুমি 8 নিউটন বলে এই থিটা অ্যাঙ্গেলে তুমি টেনে নিয়ে যাইতেছো। তাহলে অবশ্যই 8 নিউটনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তোমার অবশ্যই একটা ত্বরণ তো হবেই। ধরো এখানে বস্তুর ভর 4 কেজি, এখন এফ যদি হয় তোমার 8 নিউটন, এটাকে তুমি এম এ দিয়ে লিখে এম এর জায়গায় তোমার এম এর মান 4 কেজি ইন্টু ত্বরণ বের করতে পারো এখান থেকে, তার মানে ত্বরণ হবে তোমার 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তার মানে এই ডিরেকশনে তার ত্বরণ 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এখন ওই ত্বরণের একটা উপাংশ কিন্তু দেওয়া আছে তোমার এক্স অ্যাক্সিস দিকে 1 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। সো আমরা জানি উপাংশের ইকুয়েশন এ এক্স হচ্ছে যেই মূল ভেক্টর, সে মূল ভেক্টর ইন্টু মূল ভেক্টরটা যেদিকে উপাংশ বের করবা, দ্যাট ইজ অনুভূমিকের সাথে মূল ভেক্টরের মধ্যকার কোণের কোসাইন, তাহলে এই কস থিটা। তাহলে আমাদের এ এক্স এর মান হচ্ছে 1, এ এর মান হচ্ছে 2 ইন্টু কস থিটা, অর্থাৎ আমার যে কস থিটা সেটা হইতে হবে হাফ, আর আমরা জানি কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, ফলে থিটার মান আমরা এখানে লিখতে পারি 60 ডিগ্রি। সো 60 ডিগ্রি হচ্ছে আমাদের কি এখানে অ্যান্সার। 30 ডিগ্রি কোণে কত বেগে একটা বস্তু নিক্ষেপ করলে ওই বস্তুটি 1 সেকেন্ড পর মাটিতে আঘাত করবে? সো একটা বস্তুকে তুমি যদি কোনো একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করো এবং সে যদি মাটিতে আঘাত করে, এটার মিনিং হচ্ছে তোমার এখানে ইন্ডিকেট করতেছে এটা একটা প্রজেক্টাইলের মতো তার গতিপথ অনুসরণ করবে। তাহলে ধরো এটা একটা বস্তু, এই বস্তুটাকে আমি নিক্ষেপ করলাম বাট অনেকটা অ্যাঙ্গেলে, সেই অ্যাঙ্গেলটা কত? ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ফলে এই বস্তুটার গতিপথ কেমন হবে? এরকম প্রজেক্টাইলের মতো সে একটা নির্দিষ্ট দূরত্বে যায় পৌঁছাবে। সো এই দূরত্বের যায় ধরো আমি পৌঁছেছে, তাহলে তোমার এখানে আদিবেগ কত তুমি সেটা জানো না, বাট আদিবেগ যেটাই হোক না কেন তাকে এই সম্পূর্ণ গতিপথ পৌঁছাইতে যেই টাইমটা লাগাইতে হবে সেই টাইমটা হচ্ছে তোমার 1 সেকেন্ড। সো তোমার টোটাল বিচরণকাল কত হইতে হবে? 1 সেকেন্ড। তাহলে বিচরণকালের ইকুয়েশন কি মনে আছে? প্লাসের ক্ষেত্রে আমরা জানি বিচরণকালের ইকুয়েশন 2u sin আলফা ডিভাইডেড বাই জি, যেখানে আমার ইউর মান বের করতে হবে, তাহলে টি ইন্টু জি ডিভাইড বাই 2 ইন্টু সাইন আলফা। টি এর মান আমরা জানি 1, জি এর মান হচ্ছে 9.8, তারপর আমাদের লিখতে হবে 2 ইন্টু সাইন হাফ সাইন আলফা মানে সাইন 30 ডিগ্রি, দ্যাট ইজ 0.5। তাহলে 2 এবং 0.5 গুণফল করলে 1 হয়, তাহলে তোমার অ্যান্সার হবে 9.8 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখানে খেয়াল করো, 6 ইন্টু 10⁶ কেজি ভরে একটা উপগ্রহ পৃথিবীর চারদিকে 6 ডিভাইডেড বাই 6.7 ইন্টু 10⁻³ মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার কক্ষপথে সে আবর্তন করতেছে। তাহলে উপগ্রহের কৌণিক ভরবেগ কত সেটা বের করতে হবে যদি আমার পৃথিবীর ভর হয় 6 ইন্টু 10⁻24 কেজি। সো চিন্তা করো অনেক জিনিসটা এরকম, ধরো এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ বা পৃথিবী চিন্তা করো এখানে। এখন পৃথিবী থেকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের, সেই ব্যাসার্ধের মান আমাকে দেওয়া আছে এখানে 6 ডিভাইড বাই 6.7 10⁻³, বাট এটাকে আমরা এখানে আর দিয়ে রিপ্লেস করলাম।
এই r ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটা উপগ্রহ বৃত্তাকার পথে আবর্তন করতেছে, ধরো এই ডিরেকশনে, এই ডিরেকশন হচ্ছে তার মুভমেন্ট, তাহলে সে এভাবে বৃত্তাকার পথে আবর্তন করবে। তাহলে একটা বৃত্তাকার পথে আবর্তনকৃত বস্তুর কৌণিক ভরবেগ, সেটার ইকুয়েশন আমরা জানি এম ভি ইন্টু আর। সো এটা হচ্ছে কৌণিক ভরবেগের ইকুয়েশন, যেখানে এম কি, এম হচ্ছে তোমার স্যাটেলাইটের ভর বা উপগ্রহের ভর। সো তুমি যেই জিনিসটার কৌণিক ভরবেগ বের করবা সেই জিনিসেরই ভর তোমাকে নিতে হবে এখানে। সো এটার ভর দেওয়া আছে প্রশ্নে 6 × 10⁶। ভেলোসিটি, তোমার যেই বস্তুর তোমার কৌণিক ভরবেগ বের করতে হবে সেই বস্তুটার ভেলোসিটি তোমার দিতে হবে। সো উপগ্রহের যে ভেলোসিটি সেটার ইকুয়েশন হচ্ছে √G(m)/r, যেটা হচ্ছে তোমার কেন্দ্র থেকে এই গ্রহের বা উপগ্রহের বিন্দু পর্যন্ত দূরত্ব, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে সেই উপগ্রহের মধ্যকার দূরত্ব, সেটা হচ্ছে R প্লাস তোমার r, ঠিক আছে। আর লাস্টে r তোমার এখানে নিতে হবে, যে rটা মিন করে যে তুমি যেই বৃত্তটাকে কেন্দ্র করে ঘুরতেছ সেই বৃত্তের কেন্দ্র থেকে তোমার ঘূর্ণন বিন্দুর মধ্যকার দূরত্ব। সো আমি যেই বৃত্তাকার পথে এখানে উপগ্রহটাকে ঘুরতে দেখতেছি সেই বৃত্তটা কিন্তু পৃথিবীর কেন্দ্র, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার পৃথিবীর কেন্দ্রটা। সো পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর যেই তোমার দূরত্ব সেটা হচ্ছে r প্লাস h, ঠিক আছে। সো সবগুলা ভ্যালু এখানে বসাবো, 6 × 10⁶ ইন্টু এখানে √r প্লাস h আছে নিচে, আর এখানে আছে √r প্লাস h এর স্কোয়ার, ফলে একটা কাটাকাটি যাবে আর এখানে থাকবে √G(M) ইন্টু r প্লাস h। তাহলে 6 × 10⁶ ইন্টু √G হচ্ছে 6.7 ইন্টু 10⁻11 তোমার M মানে হচ্ছে তোমার পৃথিবীর ভর, 6 × 10⁻24 ইন্টু r প্লাস h, 6/6.7 ইন্টু 10⁻3। যেহেতু পৃথিবীর চারদিকে এত ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে এবং এই মানটাকে আমরা ধরে নিলাম কেন্দ্র থেকে দূরত্ব, যেহেতু এখানে তোমার পৃথিবীর ব্যাসার্ধ বলা নাই, তাহলে এখানে আমরা এই মানটাকে ধরে নেব পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব r প্লাস h। তো এটা যদি ফার্দার ক্যালকুলেট করো তাহলে দেখবে লাস্টে তোমার অ্যান্সার আসবে 36 × 10⁻14 kg/m² হচ্ছে আমার কৌণিক ভরবেগের মান, যেটা আমার খ নম্বরে এখানে অপশন। আচ্ছা, প্রশ্ন দেখো, কোনো একটা বস্তুর উপর তুমি 5 সেকেন্ড ব্যাপী 1 নিউটন বল যদি ক্রিয়ারত রাখো তাহলে ওই বস্তুর ভরবেগের কি পরিমাণ পরিবর্তন হবে বা ভরবেগ কত বৃদ্ধি পাবে এখানে বলা আছে। সো এটা কোন ইকুয়েশন দিয়ে সলভ করবো আমরা? এখানে যেহেতু তোমার ভরবেগের সাথে তোমার প্রযুক্ত বল এবং সময়ের সম্পর্ক দেখানো হবে, তাহলে এটাকে তুমি যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, বল, সময় এবং ডেল্টা পি, এই তিনটে ইনফরমেশন একসাথে যদি চিন্তা করতে পারতা তাহলে এই বুঝতে পারতা যে এখানে কোন ইকুয়েশনটা ইউজ করা লাগবে। আমাদের ইকুয়েশনটা হচ্ছে ঘাত বলের ইকুয়েশন। আমরা জানি ঘাত বল হচ্ছে বলের সাথে ওই বলের প্রযুক্ত সময়ের গুণফল ইকুয়ালস ভরবেগের পরিবর্তনের সমান। তার মানে আমার যে ভরবেগের পরিবর্তন সেটা হবে আমার বল অর্থাৎ 5 × 1 দ্যাট ইজ 5 kg/s। ঘূর্ণায়মান কণার উপর, সো ঘূর্ণায়মান কণার উপর প্রযুক্ত টর্ক 60 যদি হয় তাহলে কৌণিক ভরবেগ কত হবে? সো খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, সেটা হচ্ছে টর্কের সাথে কৌণিক ভরবেগের সম্পর্ক তুমি কিভাবে দেখাবা। এখন এটা যদি চিন্তা না আসে, জিনিসটাকে আরও সহজভাবে চিন্তা করো যে টর্ক না বলে তোমাকে যদি আমি এটা প্রশ্ন করতাম যে তুমি বলের সাথে রৈখিক ভরবেগের কি সম্পর্ক দেখাবা। যেহেতু বল জিনিসটাই তোমার কৌণিক ক্ষেত্রে হবে টর্ক, আর রৈখিক ভরবেগটাই কৌণিক ক্ষেত্রে হবে কি কৌণিক ভরবেগ। বলের ক্ষেত্রে জানো যে রৈখিক বলের ক্ষেত্রে তোমার ভরবেগের সাথে একটা সম্পর্ক আছে, dp/dt-কে তোমার বল বলো, যেটাকে আমরা রৈখিক বল বলি। ঠিক সিমিলারলি টর্কের ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হচ্ছে dl/dt। দ্যাট মিন্স কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে তোমার কি বলে? টর্ক বলে। তার মানে এখানে তুমি dl কে যদি আলাদা করো এটাকে লিখতে পারো টর্ক টাউ ইন্টু dt।
সো এখন একটা কাজ করো, উভয় পাশে যদি ইন্টিগ্রেট করে দাও তাহলে এখান থেকে তুমি 0 টু L যদি করে দাও তাহলে কৌণিক ভরবেগ হবে L, আর ইন্টিগ্রেট অফ টর্কের ইকুয়েশন 60 ইন্টু ডিটি। তাহলে 6 যেহেতু ধ্রুবক সেটাকে বাইরে বের করলাম, আর টি এর অন্তরীকরণ করলে আমরা জানি টি স্কোয়ার ডিভাইড বাই 2 হবে, যেটা প্লাস সিটাকে আমরা ওমিট করলাম, এটা যদি কাটাকাটি করো এখানে হবে কত 3, তাহলে 3t স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের এখানে কি অ্যান্সার। 1 গ্রাম ভরের একটা স্থির বস্তুকে আরেকটি একই ভরের বস্তু দ্বারা তুমি কত সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স বেগে আঘাত করলে বস্তু দুটি একই সাথে 1 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলতে থাকবে। সো সিনারিওটা হচ্ছে অনেকটা এরকম, ধরো একটা বস্তু তার ভর হচ্ছে 1 গ্রাম, সো এটা হচ্ছে তোমার 1 কেজি লিখে ফেলছি। 1 গ্রাম ভরের একটা বস্তু, সে একটা নির্দিষ্ট ব্যাগ নিয়ে আসতেছে, সেটা জানি না আমরা কত ব্যাগ, আমরা ধরে নিলাম ভি ব্যাগ। ভি ব্যাগে আসার পরে সে একটা স্থির বস্তুকে আঘাত করছে যার ভরও তোমার কত 1 গ্রাম, বাট তার ভেলোসিটি কত 0। সো এই পুরো সিনারিওটা হচ্ছে তোমার সংঘর্ষের পূর্বের কেস। সো সংঘর্ষের পূর্বে হচ্ছে এই ঘটনাটা, আর সংঘর্ষ যখন হয়েছে সংঘর্ষের পরবর্তী যে ঘটনাটা সেটা হচ্ছে তোমার এই বস্তু দুইটা একসাথে মিলিত হয়ে গেছে, এবং মিলিত হয়ে তারা একটা নির্দিষ্ট ব্যাগ নিয়ে সামনের দিকে যাইতেছে, ফলে তাদের মিলিত যে ভরটা সেটা হবে কত 2 গ্রাম, এবং তাদের যে ব্যাগ সেটা দেওয়া আছে প্রশ্নে 1 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমাকে বের করতে হবে এই যে ভি এর মান সেটা কত। সো কিভাবে বের করব, আমাকে যেহেতু সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগের ইনফরমেশন দেওয়া আছে, তাহলে আমি এখানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি ইউজ করতে পারি। সো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। সো ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কি বলে, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ সংঘর্ষের পরে মোট ভরবেগের সমান হবে। সো সংঘর্ষের পূর্বে মোট ভরবেগের ক্ষেত্রে 1 কেজি ভরের 1 গ্রাম ভরের একটা বস্তু সে যাইতেছে ভি ভেলোসিটিতে, প্লাস আরেকটা 1 গ্রাম ভরের বস্তু তার ভেলোসিটি হচ্ছে 0। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, যেটাকে আমরা সংঘর্ষের পরে মোট ভরবেগের সাথে গুণ করতে হবে। সংঘর্ষের পরে মোট ভর হচ্ছে 2 আর মোট বেগ হচ্ছে 1, তাহলে এখানে ভি এর মান হবে তোমার 2 সেন্টিমিটার পার সেকেন্ড। কোনো একটা ভেক্টরের ডাইভারজেন্সের মান তোমার দেওয়া আছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে আমার ওই ভেক্টরটা কী হবে সেটা গ্যাস করতে হবে। সো কীভাবে করবো এই ম্যাথটা, প্রথমত আমরা জানি ডাইভারজেন্স করতে হলে আমার একটা ভেক্টর ফাংশনের ডাইভারজেন্স বের করতে হয়। তাহলে সেই ভেক্টর ফাংশনটা যেহেতু বের করতে হবে, সেই ভেক্টর ফাংশনটাকে আমরা ধরে নেব ভি ইকুয়ালস ভিএক্সআই প্লাস ভিওয়াইজে প্লাস ভিজেড কে ভেক্টর। তো ডাইভারজেন্সের যে ইকুয়েশন সেটা আমরা জানি, ডাইভারজেন্সের ক্ষেত্রে আমাকে ন্যাবলাকে আমার ওই ভেক্টর ফাংশনের সাথে আমাদের ডট প্রোডাক্ট করতে হয়। সো সেই ডট প্রোডাক্ট করলে যে ফাইনাল অ্যান্সার ডাইভারজেন্সের ভ্যালু সেটা কিন্তু আমাকে দেওয়া আছে 2x প্লাস 2y প্লাস 2z, এবং এই মানটাকে যদি তুমি এখানে ডাইভারজেন্স করো সেটার মিনিং হচ্ছে তুমি এখানে লিখতে পারো ddx অফ vx প্লাস dy অফ vy প্লাস del z অফ bz ইজ ইকুয়ালস টু 2x প্লাস 2y প্লাস 2z, যেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অন্তরীকরণের সাপেক্ষে তোমার 3টা রেজাল্ট ওই পাশে আসবে। এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি। সো তুমি এখানে চাইলে এটা লিখতে পারো এরকমভাবে del x অফ vx, এটা হচ্ছে তোমার 2x এর মান, অর্থাৎ তোমার del vx এটা হবে তোমার 2x ইন্টু del x, বা ডেলটাকে তুমি চাইলে এখন d দিয়ে রিপ্লেস করতে পারো, যেহেতু এখানে ভেরিয়েবল সংখ্যা একটাই, বা এক পাশে একটাই ভেরিয়েবল করে। তো এই পাশে আমরা ইন্টিগ্রেট করতে পারি, ইন্টিগ্রেট অফ dvx ইজ ইকুয়ালস টু এই পাশে ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রেট অফ 2x dx, তাহলে এই পাশে আমাদের থাকবে vx ইকুয়ালস 2x এর ইন্টিগ্রেট করলে x স্কোয়ার। ঠিক সিমিলারলি একইভাবে সবগুলা যেহেতু তোমার মান একই, তাহলে তুমি vyও পাবা, তোমার vy এর মান হবে y স্কোয়ার, এবং vz এটা হবে তোমার কত z স্কোয়ার, যেহেতু প্রত্যেকটার ক্ষেত্রে তোমার
2x 2y 2z সেম টাইপেরই তোমার মান আসতেছে, তাহলে vy vz ও কি এক্স স্কোয়ার টাইপেরই হবে। ফলে তোমার যে মূল ভেক্টরটা সেটা কেমন হবে, এক্স স্কোয়ার ইন্টু আই ক্যাপ ওয়াই স্কোয়ার ইন্টু জে ক্যাপ প্লাস জেড স্কোয়ার ইন্টু কে ক্যাপ। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার।